নিজের পেট পিঠ উদম যৌবন দেখিয়ে ছেলেদের আকৃষ্ট করতে চাইছে রাত্রিপ্রিয়া? তাহলে শাড়ির আঁচলটা অর্ধেক নয়, পুরোপুরি ফেলে দাও। তারাও সরাসরি খোলামেলা ভাবে দেখুক তোমায়। বরপক্ষ চলে এসেছে ইতোমধ্যে। সেই উপলক্ষে সবার ভেতর বেশ শোরগোল চলছে। যুবতী মেয়ে ছেলেরা গেটের কাছে গিয়েছে বরকে রিসিভ করতে। সবাই ভীষণ আনন্দ করছে। সেদিকে গেল না রাত্রিপ্রিয়া। যদিও ননদরা তাকে নেয়ার জন্য জোর জবরদস্তি করেছে, তবুও যায়নি সে। কেননা সানাম চৌধুরী তাকে যেতে নিষেধ করেছে। ওখানে না গিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে রাত্রি দেখছিল সেসব। চারপাশে বেশ লোকজন, বিরাট হইচই। রাত্রি দারুণ এনজয় করছিল। এরই মধ্যে আকস্মিক কানের ঠিক অতি নিকটে এহেন কিছু পুরুষালী কণ্ঠের বিশ্রী বাক্য শুনে কেঁপে উঠল রাত্রিপ্রিয়া। চটজলদি ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকায় সে। ভয়ঙ্কর ক্রোধ নিয়ে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে নেতা সানাম চৌধুরী। এই লোকটা তাকে এসব বলছে? তার সানাম ভাই এসব বলছে তাকে? বিস্মিত হতবাক রাত্রিপ্রিয়া। তৎক্ষণাৎ বিস্মিত কণ্ঠে মেয়েটা বলে উঠল, নেতা সাহেব। আরও নিকটে এগিয়ে আসলো সানাম চৌধুরী। শক্ত হাতে স্ত্রীর খোলা পেট খামচে ধরে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে শুধালো, আমি জাস্ট অবাক হচ্ছি রাত্রি। মন্ত্রী সানাম চৌধুরীর স্ত্রী হয়ে তুমি অর্থনগ্ন হয়ে বিয়ে বাড়িতে এসেছো। আরে, যে ফুলের গায়ে আমি একটা আঁচড় অব্দি দেই না নষ্ট হওয়ার ভয়ে, সেই ফুলকে কিছু নোংরা চোখ পিষে দিচ্ছে সজ্ঞানে। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সুযোগ করে দিচ্ছ রাত্রিপ্রিয়া। আমার হক নষ্ট করছো। হক চুকিয়ে নিজের পেটের দিকে তাকায় রাত্রিপ্রিয়া। বেখেয়ালিতে কখন জানি তার শাড়ির আঁচলটা অনেকটা সরে গিয়েছে। নিজের কাজে নিজেই লজ্জিত রাত্রিপ্রিয়া। তার নেতা সাহেবের এত রাগের কারণ এবার স্পষ্ট। পর মুহূর্তে মেয়েটা নত মাথা আর একটু নত করে বলল, সরি নেতা সাহেব, আমি একদম খেয়াল করিনি। এসব শুনল না সানাম চৌধুরী। ভয়ঙ্কর রেগে আছে সে। কিছু জরুরি কাজে এদিকটায় এসেছিল সানাম চৌধুরী। এরই মধ্যে খেয়াল করল কিছু যুবক তার অর্ধাঙ্গিনীর দিকে বিশ্রীভাবে তাকিয়ে আছে। তাদের দৃষ্টি অনুসরণ করে সেদিকে নজর বোলায় সানাম। তার অর্ধাঙ্গিনী পেট পিঠ উধাম করে দাঁড়িয়ে আছে এক কর্নারে। ওদের এই চোখে ছিল একরাশ লালসা। পুরুষ হয়ে সে দৃষ্টি চট করে বুঝে ফেলেছে সে। অন্য সব মেয়ে হলে হয়তো দু চারটা বিশ্রী বাক্যও বলতো, কিন্তু নেতা সানাম চৌধুরীর স্ত্রী বলে সে সাহস কেউ করল না। চোখ দিয়ে যতটা সম্ভব গিলছে। এই যে কিছু লোক তাকে বাজেভাবে দেখছে, সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটার। এত উদাসীন মেয়েটা। তীব্র ক্রোধে থরথর করে কাঁপছে সানাম। মন চাচ্ছে এই চোখগুলো এক্ষুনি উপড়ে ফেলতে। লোকজন কিছু বলেনি, তাদের গিয়ে ধরে ধরে তো আর বলা যায় না। আমার স্ত্রীকে বাজেভাবে দেখছিস কেন? এত বড় সাহস তোদের? লজ্জাজনক ব্যাপার। ঝামেলা করলে তারই সম্মান যাবে। অন্য কোথাও হলে এদের উদাম একটা কেলানি দেয়া যেত। এখানে বোনের বিয়েতে সিনক্রেট করলে ব্যাপারটা ভালো হবে না। এটা তাদের সম্মানের সাথে জড়িত। সব দোষ এই মেয়েটার। মেয়েটা অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে থাকবে আর পুরুষ দেখলেই দোষ নাকি? পর মুহূর্তেই হন্তদন্ত পায়ে এগিয়ে আসলো সানাম চৌধুরী। তার এতক্ষণের সমস্ত ক্রোধ উগরে নিল মেয়েটার উপর। পর মুহূর্তে নিজের শরীর দিয়ে আড়াল করে নিল রাত্রিকে। এক হাত দিয়ে আলগোছে শাড়ির আঁচলটা ঠিক করে নিল, অন্য হাত এখনো পেটের উপর। হিতাহিত জ্ঞান হারিয়ে আরও একটু শক্ত হাতেই খামছে ধরল মেয়েটার নরম পেট। বলল, তোমার খেয়াল আজকাল কোথায় থাকে, হ্যাঁ? এখানে এলোমেলো হয়ে নিজের দিকে পুরুষদের আকৃষ্ট করতে এসেছো তুমি? একদম জানে মেরে ফেলবো তোমায়। তুমি মানুষটা আগাগোড়া একান্তই সানাম চৌধুরীর। আমি ব্যতীত তোমার দেহে মনে কারো আধিপত্য চলবে না। চলবে না মানে চলবে না। সাদারা মাদার বোর্ড এক একটা। ওদের ঘরে কি বউ নেই? আমার জিনিসে নজর দেয়। বেকুবের দল। দেখে নেব তোদের। পেটে ব্যথা অনুভব করে চোখে জল চলে এলো মেয়েটার। যা দেখে তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলে সানাম চৌধুরী। পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে পুনরায় আবারও শুধালো, এক্ষুনি ভেতরে যাও রাত্রি। জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গাড়িতে উঠবে। আজ থেকে তোমার বাহিরে বের হওয়াই নিষেধ। মেয়েটা প্রত্যুত্তর করল না কোনো। নতমাথায় ঠায় দাঁড়িয়ে রইল। তার কান্না দলা পাকিয়ে আসে, তবুও মুখ চেপে কান্না আটকাতে চাইছে। লোকটার উপর রাগ হচ্ছে, অভিমান গাঢ় হলো। সে তো বললেও খেয়াল করেনি, তবুও মানুষটা কিসব বিশ্রী বাক্য তাকে শোনালো। ছি, রাত্রিপ্রিয়া শুনবে না এই লোকটার কোনো কথা। একদম কথাও বলবে না। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো রাত্রিপ্রিয়া। যা দেখে তৎক্ষণাৎ সানাম চৌধুরী তার হাত ধরে নিজেই ভিতরে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। এমন সময় পেছন থেকে তার শ্বশুর মশাই ডাকলো, আব্বা আম্মা দাঁড়ান, আমি এসেছি।
পেছন ঘুরে তাকালো দুজন। বাবাকে দেখে দ্রুত চোখ মুছল রাত্রি। সানাম চৌধুরী নিজেকে ধাতস্থ করে শ্বশুরকে সালাম দিল। তৎক্ষণাৎ বউয়ের হাত ছেড়ে দিয়ে টান টান সোজা হয়ে পাশে দাঁড়ালো। রাত্রি দ্রুত ছুটে গেল বাবার নিকট, গাঢ় কণ্ঠে ডাকল, বাবা। আনোয়ার সাহেব আলতো হাসল, মেয়ের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছিস আম্মা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বাবা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা। আনোয়ার সাহেব মেয়ের দিকে মায়াময় চোখে তাকালো। একমাত্র মেয়েটার, কতদিন পর দেখা হলো মেয়েটার সাথে। হঠাৎ খেয়াল হলো তার মেয়েটার চোখ চিকচিক করছে। ব্যস্ত হয়ে পড়ল বাবা, বলল, কি হয়েছে আম্মা, তোর চোখে জল, কেঁদেছিস? রাত্রিপ্রিয়া কিছু বলার আগেই পাশ থেকে সানাম চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল, বুঝলেন শ্বশুরমশাই, আপনার মেয়েটা বড় বেখেয়ালি, তার আজকাল কোনো কিছুতেই খেয়াল থাকে না। লোকটার ঠান্ডা মস্তিষ্কের খোঁচামারা কথাখানা আনোয়ার সাহেব না বুঝলেও রাত্রিপ্রিয়া ঠিকই বুঝেছে। তবুও কিছু বলল না সে, নীরব রইল। আনোয়ার সাহেব উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বুঝলাম না, কি হয়েছে আব্বা, বলতো। আমার মেয়েটার কি হয়েছে, কাঁদছে কেন রাত্রিপ্রিয়া? আরে রিল্যাক্স শ্বশুরমশাই, আপনার মেয়ে একদম ঠিকঠাক। ওই তো এখানে এসেছিল, কোথা থেকে উড়ে উড়ে চোখে একটা পোকা পড়ে গেল। ডাহা মিথ্যে কথাখানা বলে শ্বশুরের অগোচরে বউয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিল সানাম চৌধুরী। চোখ গরম করে তাকালো রাত্রিপ্রিয়া। এর মধ্যে আনোয়ার সাহেব মেয়ের সামনাসামনি দাঁড়িয়ে চোখে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, দেখি আম্মা, কোথায় পোকা? ইস, কিভাবে যে চলাফেরা করো তুমি, একদম নিজের খেয়াল রাখো না। মুখটাও শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া করো না ঠিক মতো। সানাম চৌধুরী আশ্বাস দিয়ে বলল, পোকা আমি উঠিয়ে ফেলেছি তো, আর জীবনেও এই পোকা এসে পড়বে না, সেই শিক্ষা তাকে দেয়া হয়েছে। আনোয়ার সাহেব তবুও মেয়ের চোখ ভালো করে পর্যবেক্ষণ করল। সব ঠিকঠাক দেখে স্বস্তি পেল। কিছু সময় মেয়ের চোখে ফু দিয়ে দিল, জানতে চাইল যন্ত্রণা করছে কিনা। রাত্রিপ্রিয়া মাথা নাড়িয়ে না বলল। এর মধ্যে সেখানে উপস্থিত হলো সানজিদা খানম। তারা দুটো মাত্র বোন ছিল। বড় বোনটা মারা গেলে এখন সে একা। বোন না থাকলেও কারো সাথে আত্মীয়তার সম্পর্ক নড়বড়ে হয়নি। বড় দুলাভাইকে সে ভাইয়ের মতোই শ্রদ্ধা করে এসেছেন। আনোয়ার সাহেবও ছোট বোনের মতো স্নেহ করে তাকে। এর মধ্যে সানজিদা খানম অভিযোগ করল, যেমনটা একজন বোন তার ভাইয়ের নিকট অভিযোগ করে। সানজিদা খানম গাল ফুলিয়ে বলল, এই আপনার আসার সময় হলো দুলাভাই? আনোয়ার সাহেব মৃদু হেসে শালিকাকে বলল, জরুরি একটা কাজে ব্যস্ত ছিলাম বোন, আরও আগে আসার সময় হয়ে ওঠেনি। জানোই তো আমি একবার একা। রাগ করো না সাঞ্জু, এবার দুটো দিন তোমাদের সবার সাথে থাকবো। সানজিদা খানম আর কথা বাড়ালো না। লোকটা বড়ই দায়িত্বশীল, কাজ পাগল। সানজিদা খানম তাকে ভেতরে নিয়ে গেলেন, তার সাথে রাত্রিও গেল। মেয়েকে আর একা ছাড়লেন না বাবা। এই মেয়েটা তাদের বড় সাধনার ফল। বিয়ের 12 বছর তারা ছিলেন নিঃসন্তান। এরপর রবের ইচ্ছেতে রাত্রিপ্রিয়ার জন্ম। এর জন্য কম কষ্ট করেনি তারা। এরপর আর তাদের বাচ্চা কাচ্চা হয়নি। সানজিদা খানম রাত্রিপ্রিয়ার ছোট খালা হলেও তার মেয়েরা ওর থেকে দুজনই বড়। রাত্রিপ্রিয়া বাবা মায়ের একমাত্র মেয়ে বলে বাবা মায়ের একটু বেশি আদরের মেয়ে ছিলেন। এর মধ্যে মা মারা গেল, মেয়েটারও বিয়ে হয়ে গেল। আনোয়ার সাহেব এখন বড়ই একা। লোকজন আত্মীয়রা দ্বিতীয় বিয়ে করতে বললেও পুনরায় বিয়ে সংসার করতে নারাজ সে। বউকে ভীষণ ভালোবাসে কিনা, তার অনুপস্থিতিতে তার জায়গাটা আর কাউকে দেয়া সম্ভব নয়। সব পুরুষ নিজের সুখ খোঁজে না, কিছু পুরুষ দুঃখকে আগলে প্রিয় নারীর স্মৃতি নিয়ে বাঁচে। সানাম চৌধুরী তাদের সাথে আর ভেতরে গেল না। খানিকটা দূরে গিয়ে নিজের রাগ সামলাতে একটা সিগারেট ধরালো। দুটো টান দিতেই সেখানে উপস্থিত হলো সাইমন। ভাইয়ের ঠোঁটে চাপানো সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যে ঠোঁট বইয়ের চুমুতে ভেজে, সেই ঠোঁটে আপনি সিগারেট চাপিয়ে পুড়িয়েছেন সানাম চৌধুরী। সি নেতা সাহেব, সি, আপনার থেকে এমনটা আশা করিনি আমি। আপনি আমার বোনের হক নষ্ট করছেন। সাইমনের দিকে অগ্নি চোখে তাকালো সানাম চৌধুরী, যা দেখে সাইমন পুনরায় দাঁত কেলিয়ে বলল, অমন করে তাকিয়ে লাভ নেই গো নেতাজি। আপনি নেতা হয়েছেন, তাই বলে কি আমি আপনাকে ভয় পাই ভাবছেন? সাইমন চৌধুরী আপনার মতন বড় বড় নেতা পকেটে ঢুকিয়ে হাঁটে। আপনাকে হাজতে ভরা আমার বা হাতের খেল মাত্র। ভুলে যাবেন না, আপনার ক্ষমতা পাওয়ার পেছনে আমার একটা ভোটেরও অবদান রয়েছে। অধৈর্য হয়ে তৎক্ষণাৎ দু হাতে সাইমনের গলা চেপে ধরল সানাম চৌধুরী। এমনিতেই মেজাজ প্রচণ্ড রকমের খারাপ, তার মধ্যে ছেলেটার অহেতুক বকবকানি জাস্ট অসহ্য লাগছে। তন্মধ্যে সে দাঁত কিরমির করে শুধালো,
কি সমস্যা তোর? আমায় এভাবে বিরক্ত করছিস কেন? সাইমন চট করে বুঝে গেল সানাম চৌধুরীর কোনো কারণে রেগে আছেন। রাগ ছাড়া সচরাচর এহেন আচরণ করে না সে। সাইমন নিজেকে ছাড়াতে ছাড়াতে সিরিয়াস ভঙ্গিতে বলল, কি হয়েছে ব্রো? এতটা রেগে আছিস কেন? কিছু হয়নি। তুই এখানে কেন? আমার কাছে কি চাই তোর? তোর কাছে তো একটাই চাওয়া, ভালোই ভালোই তোর বোনকে আমার হাতে তুলে দে। কথাগুলো খুব করে বলতে গিয়েও বলতে পারল না সাইমন। গলা অবধি এনে আবারও বাক্যগুলো খুব সূক্ষ্মভাবে ভেতরে রেখে দিল। এমনিতেই সানাম চৌধুরী রেগে যাচ্ছেন, তাকে আর রাগানো ঠিক হবে না। নিজেকে ধাতস্থ করে ছেলেটা বলল, আঙ্কেল তোকে ডাকছি, এক্ষুনি ওদের বিয়ে পড়ানো হবে, চল ওখানে যাই আমরা। সানাম চৌধুরী প্রত্যুত্তর করল না কোনো। নিজের পরনের কালো রঙের ব্র্যান্ডের পাঞ্জাবিটার খানিকটা হাতা গুটিয়ে টান টান সোজা হয়ে দাঁড়ালো সে। পরিপাটি চুলগুলোতে আরও একবার হাত চালিয়ে নিজেকে আলগোছে আরও একটু ফিটফাট করে নিল। অতপর চঞ্চল পায়ে সামনের দিকে এগোলো। তার পেছনে পেছনে সাইমন হাঁটছে। সাইমন আশেপাশে বার কয়েক তাকিয়ে খুঁজে চলছে খুব পরিচিত একজনকে। এর মধ্যে একদল যুবতী মেয়ের খিলখিল করা হাসির স্বর শোনা গেল। তাদের মধ্যে কাঙ্ক্ষিত নারীটির মাতাল করা হাসি প্রেমিক পুরুষটির কানে যেন বারংবার রিংটনের শব্দের ন্যায় বেজে চলেছে। সাইমন দাঁড়িয়ে গেল। তৃষ্ণাত্মর চোখ এক পলক পায়েলকে দেখার লোভ জাগল। চট জলদি কারণ হিসেবে মিছিমিছি নিজের প্যান্টের পকেটের থেকে ফোনটা বের করে কানের কাছে ধরল। এমন ভাব করলো যেন সে ফোনে কথা বলছে। তন্মধ্যে সানামকে একবার ডেকে বলল, ইমার্জেন্সি কল এসেছে আমার। তুই যা, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস। এক পলক পিছনে তাকিয়ে কথাখানা বলে নিজের গন্তব্যে চলে গেল সানাম চৌধুরী। সাইমন চারপাশে একবার চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত নারীটির দিকে খানিকটা এগিয়ে গেল। বিয়েবাড়ির এক কর্নারে দাঁড়িয়ে আছে পায়েল, পরশ, সেতু, তানহা, আরও কিছু মেয়ে। মেয়েগুলো নিজেদের মতো কথা বলছে আর হাসছে। এদের মধ্যে শুধু পাথরের মতো দাঁড়িয়ে আছে পরশ। তার মধ্যে কোনো আনন্দ উল্লাস নেই, শুধুমাত্র নিজেকে স্বাভাবিক দেখাতে এদের সাথে থাকছে, হাঁটছে, প্রয়োজনীয় টুকটাক কথা বলছে। সাইমন সেদিকে গেল না। এতগুলো মেয়ের মাঝে যেতে তার অস্বস্তি লাগছে। খানিকটা দূরে দাঁড়িয়ে কল করলো পায়েলকে। ফোন হাতেই, অথচ মেয়েটা সেসব দেখছে না। হয়তো ফোন সাইলেন্ট করে রেখেছে। ইডিয়ট একটা। এর মধ্যে তাকে লক্ষ্য করল পরশ। সাইমন ভাইকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে হাতের ইশারায় সে জিজ্ঞেস করল, কিছু বলবেন সাইমন ভাই? কিছু দরকার? সাইমন দ্রুত পরশের নাম্বারে একটা টেক্সট করলো। তোর আপুকে একটু এইদিকে পাঠিয়ে দিত ছোট্ট সোনা, বল আমি ডাকছি, ইমার্জেন্সি, তবে তার সাথে যেন কেউ না আসে, একটু ম্যানেজ করে দে বোন। পরশ টেক্সটটা পড়ে অল্প একটু মুচকি হাসল। তৎক্ষণাৎ বোনের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, আপু তোমাকে ডাকছে সাইমন ভাই, দরকারি কিছু বলবে বোধ হয়। তুই যা, শুনে আয়, আমরা এখানে আছি। পায়েল আশেপাশে চেয়ে লক্ষ্য করল সাইমন ভাই কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তাই নিজেও নিঃশব্দে সেদিকে এগিয়ে গেল, হয়তো দরকারি কিছু বলবে। সাইমন হাসল। আজ মেরুন রঙের শাড়ি পরেছে পায়েল। শ্যামবর্ণের গায়ের রং মাঝারিকরণের মেয়েটাকে হালকা সাজে ভীষণ স্নিগ্ধ লাগছে। সাইমনের চক্ষু জোড়া জুড়িয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে বক্ষ। মন চাচ্ছে মেয়েটাকে একবার বুকের মাঝে আগলে নিতে, একবার গালে ছুঁয়ে বলতে ইচ্ছে হয়, শ্যাময়ী, ভালোবাসি। সুদর্শন যুবকটির কত শত ভাবনার মাঝে তার মুখোমুখি দাঁড়ালো পায়েল। সাধারণত নম্র কণ্ঠে শুধালো, সাইমন ভাই বলুন, এখানে কিসের জন্য ডাকলেন? সাইমন হেয়ালি করে বলল, কেন, তোকে ডাকা বারণ বুঝি? এমন করে বলছিস, মনে হচ্ছে তোকে ডেকে আমি বড় কোনো অপরাধ করে ফেলেছি। আশ্চর্য, তা কখন বললাম? তাহলে তোরা তো তাড়া কিসের? ডেকেছি যখন কিছু তো বলবই। অসহ্য তো, সে আবার কখন তারা দেখালো। শুধু জিজ্ঞেস করলো কেন রেখেছেন। লোকটার বাড়াবাড়ি রকমের বিরক্তকর কথা শুনে বিরক্ত হলো পায়েল। নাক মুখ কুঁচকে বলল, আচ্ছা বলুন এবার। বলছি, তবে এখানে না, চল একটু সামনে যাই। সামনে যেতে হবে? হবে। পায়েল আর কথা বাড়ালো না। পাশাপাশি হেঁটে খানিকটা খোলা জায়গায় দাঁড়ালো দুজন। এখানে লোকজন খুব একটা নেই। দুজনের মাঝে নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে পায়েল বলল, কি হলো সাইমন ভাই, চুপ করে আছেন কেন? এবার তো বলুন। সাইমন আলতো হাসল। পূর্ণ দৃষ্টি স্থির করল মেয়েটার মুখপানে। লোকটার এহেন চাহনিতে পায়েলের ভীষণ অস্বস্তি হচ্ছে। সে সাথে সাথে মাথা নিচু করে ফেলল। আরও মিনিট খানেক সময় নিয়ে সাইমন মৃদু কণ্ঠে বলে উঠল,
শাড়িতে তোকে ভীষণ সুন্দর লাগছে পায়রা। চট করে মাথা তুলে তাকালো পায়েল। মানে সিরিয়াসলি? তাকে এত ঘটা করে এত দূরে ডেকে এনে অহেতুক কথা বলছে সাইমন ভাই। চরম বিরক্ত হলো পায়েল, খানিকটা বিস্মিত কণ্ঠে বলল, এটা আপনার জরুরি কথা হলো ভাই? এইটুকু বলতে আপনি আমাকে এত দূর নিয়ে আসলেন? হ্যাঁ। সাইমনের গা জ্বালানো জবাব শুনে চোখ গরম করে তাকালো পায়েল। স্বভাবতই সে ভদ্র মেয়ে বলেই লোকটাকে কিছু কড়া কথা বলতে গিয়েও বলতে পারল না মেয়েটা। পরক্ষণেই রাগ নিয়ে গজগজ করতে করতে চলে যেতে উদ্যত হলো পায়েল। এর মধ্যে সাইমন মৃদু হেসে বলল, এই পায়রা দাঁড়া, শোন আরেকটা কথা। পায়েল শুনেও শুনল না, ফিরেও তাকালো না, পা চালালো সামনে। মুহূর্তেই তার পেছনে পেছনে ছুটে আসলো সাইমন। চটজলদি পাঞ্জাবির পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করল। চলন্ত পায়ে পায়েলের খোপা করা চুলে জড়িয়ে দিল মালাটা। আসার সময় সবার অগোচরে ফুটপাতের দোকান থেকে কেনা মালাটা। প্রিয় নারীটির নাম মনে করেই কিনেছিল সে। তাকে এভাবে দেয়া হবে সে ভাবনা ছিল না তার, তবুও কিনেছিল। নিজ কার্য শেষ করে সরে দাঁড়ালো সাইমন। জমে গেল পায়েল, তার চঞ্চল পা থেমে গেল। ঘটনাটি এত দ্রুত ঘটল যে বেগ পেতে কয়েক মিনিট সময় লাগলো মেয়েটার। পর মুহূর্তেই মাথায় হাত দিয়ে ফুলের মালাটা অনুভব করল সে, যা ছিল তার জন্য অকল্পনীয় কিছু। সাইমন ভাইয়ের আচার আচরণে বিস্মিত পায়েল তৎক্ষণাৎ খানিকটা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে, যা দেখে সাইমন বোকা বোকা হেসে বলল, আসার সময় রাস্তায় কুড়িয়ে পেয়েছি মালাটা। তোর তো আবার বেলি ফুল পছন্দ, তাই ভাবলাম তোকেই দিয়ে দেই। এখানে তোরা অনেকজন ছিলি, একটা মালা নিয়ে কাড়াকাড়ি হতো, তাই এখানে ডেকে আনা। যা এবার। সত্যি কি তাই? মেয়েটাকে তীব্র অস্বস্তির হাত থেকে বাঁচানোর জন্যই এই মিথ্যা। শুধুমাত্র ছোট্ট একটা বাহানায় তার পায়ের সাথে পা মিলিয়ে কিছু পথ একসাথে চলা। এই তো একটুতেই প্রেমিক পুরুষের মন হিমশীতল হয়ে গেল। পায়েল আর কিচ্ছুটি বলল না, খানিকটা লাজুক হেসে পুনরায় সামনে পা চালালো। সে কি বিশ্বাস করল তার মিথ্যে অজুহাত, নাকি বুঝে গিয়েছে আসল কারণ? তার মুখভঙ্গিমায় সেসব কিচ্ছুটি প্রকাশ পেল না যেন। সাইমন প্রশান্তিময় চোখে তার শ্যামময়ীর যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতপর উদাস কণ্ঠে শোধালো, শ্যাময়ী, তুমি আমার থেকে দূরে থাকা ভীষণ কাছের কেউ। তোমাকে পাওয়ার ইচ্ছাটা তীব্র, কিন্তু তাতে বাধা 7 সমুদ্রের ঢেউ। বিয়ে বাড়ি এখন দারুণ নীরব নিস্তব্ধ। এতক্ষণে সেই কোলাহল আনন্দ হারিয়ে কোথাও যেন মিলিয়ে গিয়েছে। কন্যাকে শ্বশুরবাড়িতে বিদায় দিয়ে বাবা মা দুজনেই অনেকটা ভেঙে পড়েছে। বেলা গড়িয়ে নিকাশ কালো আধারে মিলিয়ে গিয়েছে প্রকৃতি। সেই সাথে রঙিন আলোকসজ্জা ও কৃত্রিম সাজসজ্জা খুলতে ব্যস্ত ডেকোরেটরের লোকজন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজের তদারকি করছে সানাম চৌধুরী ও সাইমন। বারবার বলছে, সবকিছু ঠিকঠাক ভাবে করো, কোনো কিছু যেন রয়ে না যায়। বিয়ে বাড়িতে ওরা দুজনই সমানে বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে। তাদের পরিচালনায় সুস্থভাবে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। কনে বিদায় হওয়ার সাথে সাথেই বিয়ে বাড়িতে মানুষের আনাগোনা কমে গিয়েছে। নিকটতম আত্মীয়রাও যে যার বাড়িতে চলে গেল। শুধু রয়ে গেল চৌধুরী পরিবার ও দুরান্ত কিছু লোক। রাত্রিপ্রিয়া এসে বাসার নিরিবিলি ছাদে দাঁড়ালো। ভারী শাড়ি গহনা খুলে একটা ছাইরঙা নর্মাল 3 পিস পরেছে সে। মুখে প্রসাধনী নেই কোনো, চুলগুলো হাতখোপা করে রেখেছে। ছাদে হালকা নীল রঙের একটি রঙিন বাতি জ্বলছে। মেয়েটা সেদিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। ফর্সা মুখখানায় নীল আভা ছড়িয়ে পড়েছে। জলজল করছে মেয়েটার রূপ। এর মধ্যে নিচ থেকে আওয়াজ এলো, সন্ধ্যাবেলা একা ওখানে কি করছো? রাত্রিপ্রিয়া, নিচে নামো দ্রুত। সানাম চৌধুরীর কণ্ঠস্বর। নিচে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে লোকটা, যা লক্ষ্য করে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো রাত্রি। তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, আমি যাব না, আপনার কি সমস্যা? আপনি আপনার কাজ করুন। আমি আসবো ছাদে নাকি তুমি নামবে? কথাটা বেশ কাজ হয়েছে রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ সুরসুর করে নিচে নামলো। কেননা স্বামীর সাথে অভিমান করে মনে মনে পণ করেছে। লোকটার মুখোমুখি শেয়ার হবে না, কথাও বলবে না, কখনো কাছাকাছিও যাবে না। বদ লোক একটা, একদম তার কাছে যাবে না রাত্রিপ্রিয়া। হলেও তাই। সে থেকে আজ সারাটা দিন তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে এই মেয়েটি। যতবার কথা বলতে গিয়েছে ঠিক ততবারই তাকে এড়িয়ে গিয়েছে। সারাক্ষণ বাবার কাছাকাছি থেকেছে। শ্বশুরের কাছ থেকে তো আর বউকে তুলে আনা যায় না। বিয়ে বাড়িতে থেকে মন্ত্রী সানাম চৌধুরী বউয়ের মান অভিমান ভাঙানোর সেভাবে সুযোগ পায়নি। বউয়ের হনহনিয়ে চলে যাওয়ার দিকে উদাস হয়ে তাকিয়ে রইল সানাম চৌধুরী। কি একটা অবস্থা! বউয়ের সাথে কথা না বলে কি থাকা যায়?
হাঁসফাঁস করছে নেতা সাহেবের পক্ষ। কতদিন কতক্ষণ লাগে বউয়ের এই রাগ ভাঙতে কে জানে। তন্মধ্যে তাকে ডাক দিল সাইমন, বলল, কিরে সানাম, ওইদিকে তাকিয়ে কি দেখছিস? ওই পাশে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখ তো। সানাম চৌধুরী বিরক্তকর মুখে সাইমনের দেয়া কাজে চলে গেল। ওদের জন্য একটু বউকে একটু মন ভরে দেখা যাবে না। আশ্চর্য, সারাদিন খাটাখাটি করে রাত 9টায় বাসার ভেতর গেল সানাম চৌধুরী। এসেই ফ্রেশ হয়ে নিল আলগোছে। তার এখন তীব্র তৃষ্ণা পেয়েছে। এই মুহূর্তে বউকে প্রয়োজন তার, কিন্তু তাকে চোখ হয়ে পড়ছে না। রোমিও নেই। সানাম চৌধুরী রুম থেকে বের হয়ে বউয়ের সন্ধান করল। সে আছে তার ননদদের সাথে সেতুর রুমে। সেখানেও অনেক মানুষ, মা, চাচিরা, বোনেরা রয়েছে। সবাই মিলে কথা বলছে। তাদের সামনে গিয়ে বউকে নিজের রুমে ডাকাটা শোভনীয় আচরণ নয়। আশাহত মনটা নিয়ে পুনরায় নিজের নির্দিষ্ট কক্ষে চলে গেল সানাম চৌধুরী। চটজলদি কল করল রাত্রিকে। ফোন রিসিভ হলো না, কেটে দিয়েছে মেয়েটা। পর মুহূর্তেই কল না করে তাকে মেসেজ করলো, বউ, একটুখানি দেখা করো আমার সাথে। রুম থেকে একবার ঘুরে যাও। আমার বড় প্রেম প্রেম পাচ্ছে গো। তোমার গোলাপি ঠোঁটের পরশ চাইছে আমার নির্লজ্জ ঠোঁট। সারাদিনে বউয়ের চুমু না পাওয়ার তৃষ্ণায় শুকিয়ে খাক হয়ে আছে ওষ্ঠদয়। প্লিজ জান, একবার রুমে আসো। মেসেজখানা পড়ে লজ্জায় গোলাপি হয়ে গেল রাত্রিপ্রিয়া। ছি, মানুষটা কতটা নির্লজ্জ। মেসেজে কেউ এসব লিখে। রাত্রিপ্রিয়া দ্রুত নিজের ফোন বন্ধ করে ফেলল। মিনিট 10 সময় অপেক্ষা করেও যখন বউয়ের রেসপন্স পেল না, বাধ্য হয়ে সেখানে উপস্থিত হলো সানাম চৌধুরী। এসে চারপাশে একবার তাকিয়ে রাত্রিকে গম্ভীর কণ্ঠে শুধালো, আমাকে একটা কফি করে দাও তো রাত্রি। যা শুনে তৎক্ষণাৎ তানিয়া চৌধুরী বলল, রাত্রি, তুমি বসো, উঠতে হবে না তোমার। সানাম, তুই তোর রুমে যা, আমি তোকে কফি বানিয়ে দিচ্ছি। সময় মতো কফি তোর রুমে পৌঁছে যাবে। বলতে বলতে উনি উঠে দাঁড়ালো। ছেলের জন্য কফি বানাতে চলেও গেলেন। মায়ের কথায় যেন বিনা মেঘে বজ্রপাত পড়ল সানাম চৌধুরীর মাথায়। মাকে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করলো, আমার কফির প্রয়োজন নেই মা, আমার বউ প্রয়োজন। কফি তো একটা বাহানা মাত্র। কিন্তু চক্ষু লজ্জায় সেসব বলা হলো না। মাকে কি আর এসব বলা যায়? সানাম চৌধুরী একবার অসহায় হয়ে তাকালো স্ত্রীর মুখপানে। মেয়েটা যা দেখে ঠোঁট টিপে হাসে। তন্মধ্যে তানহা বলল, ভাই, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখন থেকে। আমরা সিক্রেট একটা কথা বলছি, তোমার সামনে বলা যাবে না। পাংশুটির মুখে পুনরায় নিজের রুমে চলে গেল সানাম চৌধুরী। বিয়ে বাড়িতে সারাটা দিন কনেপক্ষের সকলের কম বেশি পরিশ্রম করেছে। বড়সড় একটা বিয়ে সামলানো তো আর চারটেখানি কথা নয়। সবার মধ্য দিয়ে অনেকটা ধগল গিয়েছে। তাছাড়া গত রাতে কারো ভালো ঘুম হয়নি। বাড়ির ছোট বড় সবাই অনেকটা ক্লান্ত। তাই রাত 11টার মধ্যে সবাই যে যার খাওয়া দাওয়া পাট চুকিয়ে ফেলল। কিন্তু সমস্যা হলো ঘুমানো নিয়ে। রাত্রিপ্রিয়া চুক্তি করেছে আজ রাতে সে সেতুর রুমে সবার সাথে ঘুমোবে। বড় বোনকে বিদায় দিয়ে সেতুর মনটা বড় খারাপ। দুটি মাত্র বোন তারা। বোনের সাথে গলায় গলায় ভাবছিল তার। বোনকে বিদায় দিয়ে বাবা মায়ের পাশাপাশি তারও নাজেহাল অবস্থা। কিন্তু তাকে মন খারাপ করে থাকতে দিচ্ছে না কাজিনগুলো। শয়তানগুলো এমন এমন কথা বলছে মানুষ হাসতে বাধ্য। তাছাড়া তানহা, পায়েল, পরশও কেউ তাকে আজকে রাতে ছাড়ছে চাইছে না। এতে রাত্রিরও কোনো অমত নেই, বরং তার ভালোই হয়েছে। কিন্তু এতে ঘোর আপত্তি সানাম চৌধুরীর। খাবার শেষ করে সে বউয়ের আশেপাশে ঘুরঘুর করছে সে কখন থেকে, কিন্তু মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। খেয়ে দিয়ে সে আবারও ননদদের সাথে বসার ঘরের সোফায় আয়েশ করে বসেছে। মেয়েরা গল্পগুজব করছে। তাদের বিপরীতমুখী সোফায় বসেছে সানাম চৌধুরী। দৃষ্টি তার প্রিয়তমা স্ত্রীর মুখপানে সীমাবদ্ধ। সবার অগোচরে কানে হাত রেখে সরি বলছে বার কয়েক। চোখ দিয়ে বারবার ইশারা করছে। রুমে চলো যান। রাত্রিপ্রিয়া সে দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে এমন একটা ভাব করছে যেন সে কিছুই বুঝতে পারছে না। বিরক্ত লাগছে সানাম চৌধুরীর। এসব মেয়েলি প্যাচাল তার কোনো কালেই পছন্দ নয়। তবুও উঠতে ইচ্ছে করছে না আজ। মাঝে মধ্যে নিজের ফোন হাতে নিয়ে হুদাই ঘাটাঘাটি করছে, যাতে বোনেরা ভাবে তাদের ভাই ফোন ঘাটছে। তাদেরকে লক্ষ্য করছে না। তন্মধ্যে সেখানে উপস্থিত হলো রোকসানা চৌধুরী, ফর্সা রোগা ধরনের মাঝবয়সী মহিলা। সানাম চৌধুরীকে এখনো এখানে বসে থাকতে দেখে উনি বলল, কিরে সানাম, তুই এখনো এখানে বসে আছিস কেন? হতচকিত হয়ে তাকালো সানাম চৌধুরী। মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, এই তো একটু ফোন দেখছিলাম কাকিমণি, অফিসের কিছু ফাইল চেক করছি। ওইসব রেখে দে এখন। সারাদিন অনেক ছোটাছুটি করেছিস, এখন রুমে যা।
তোদের বিছানা গোছগাছ করে রেখে এসেছি আমি। রাত্রি তো আজ সেতুর রুমে থাকছে, তাহলে তুই আর সাইমন গেস্ট রুমে চলে যা। সানাম চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালো, বইয়ের দিকে একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করলো। রাত্রিপ্রিয়া সঙ্গে সঙ্গে মুখ বাঁকালো, যার অর্থ, নেতা সাহেব, আমি আপনাকে একদমই ভয় পাই না, ওসবে কাজ হবে না গো। এবার বোঝেন বউ কি জিনিস, আমার সাথে বাজে আচরণ করার শাস্তিটা কেমন। সানাম চৌধুরী দাঁতে দাঁত চেপে গট গট পায়ে জায়গা ত্যাগ করলো। সেদিকে তাকিয়ে বিজয়ী হাসি হাসলো রাত্রিপ্রিয়া। এমন করে হাসলো যেন খুব বড়সড় কোনো একটা গুরুত্বপূর্ণ কার্য সম্পূর্ণ করে ফেলেছে সে। সানাম চৌধুরী যেতেই বোনেরা সকলে উচ্চস্বরে হেসে উঠল। তানহা বলল, ইস, কোথায় থেকে যেন পুরো পুরো গন্ধ বেরিয়ে আসছে। সে তো কুটিল হেসে বলল, আমাদের মন্ত্রী সাহেবের হৃদয় পোড়ার গন্ধ। বেচারা বইয়ের জন্য দিওয়ানা, মজনু প্রেমিক, কেমন পাগল পাগল অবস্থা তার। ওর কথা শুনে বাকিরা একসাথে খিলখিল করে হেসে উঠল। হাসির চোটে একজন আরেকজনের গায়ে পড়ছে। রাত্রিপ্রিয়া মেয়েটা পড়ল বিব্রতকর পরিস্থিতিতে। ছোট্ট মামুনির সামনে তার বেশ লজ্জাই লাগছে। আমতা আমতা করে ওদের থামাবার চেষ্টা করছে। এই চুপ কর না তোরা, এত হাসাহাসি কি আছে। তার কথা অগ্রাহ্য করল সকলে। রাত্রির লাজুকতা দেখে তাদের মজাই লাগছে, এতে তাদের হাসি বাড়ল বই কমল না। এরই মধ্যে মেয়েদের ধমকে উঠল রোকসানা চৌধুরী, বলল, ছি ছি, বড় ভাইকে নিয়ে এগুলো কোন ধরনের বেয়াদবি? মুখ বন্ধ কর, নয়তো চাপকে সব কটা দাঁত ফেলে দিব। বেয়াদবগুলা, যা এখান থেকে, রুমে যা সব কটা। সবার হাসি থেমে গেল। তানহা মুখ গোমরা করে বলল, আম্মু, তুমি আমাদের মাঝে আসছো কেন? যাও তো এখন থেকে। তোরা নিজেদের রুমে গিয়ে যত পারিস হাহাহি কর। বড়রা শুয়ে পড়েছে সকলে, ওনাদের অসুবিধা হচ্ছে। এখন থেকে সকলে দ্রুত বিদায় হ। যাওয়ার সময় এখানকার আলো নিভিয়ে যাস। আমিও যাচ্ছি রুমে, তোর বাবার জন্য পানি নিতে এসেছিলাম। বলতে বলতে উনিও চলে গেল নিজের রুমে। মেয়েরাও আর এখানে বসলো না, একে একে সবাই চলে গেল তাদের বেডরুমে। সানাম চৌধুরী ও সাইমন চৌধুরী দুই ভাই একসঙ্গে শুয়েছে আজ। সাইমন চৌধুরী শুয়ে শুয়ে ফোন টিপছে, তার পাশে শুয়ে বারবার আশপাশ করছে, বাজেভাবে নড়াচড়া করছে সানাম চৌধুরী। যা দেখে এক পর্যায়ে বিরক্ত হয়ে সাইমন বলল, তোর কি ডেলিভারি পেইন উঠছে ভাই? খুব ব্যথা? ডাক্তার নার্স খবর দিব? অ্যাম্বুলেন্স ডাকবো? হসপিটালে যাবি? তা না গেলে চুপচাপ আল্লাহর ওয়াস্তে একটু শুয়ে থাক। তোর মুসড়ামুসড়িতে একদম বিরক্ত হয়ে যাচ্ছি আমি। সানাম চৌধুরী তৎক্ষণাৎ লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসল, ভাইয়ের দিকে চোখ পাকিয়ে তাকালো, শক্ত কণ্ঠে বলল, একদম মেরে বডি ফেলে দেবো শালা। আর একটা অবাজে কথা বলবি না সাইমন, আমি তোর ভাই হই ভাবি না, ওসব আমার কেন হবে? তোর ননস্টপ বকবকানি বন্ধ কর ভাই। একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি, আমার চোখে প্রচুর ঘুম, ক্লান্ত লাগছে শরীর। তো ঘুমা, তোকে কে ধরে রাখছে? বিরক্তিতে কপাল কুঁচকে বলল সাইমন। সানাম চৌধুরী পর মুহূর্তে অসহায় মুখভঙ্গিময় বলল, সমস্যা তো একটাই, বউ ছাড়া আমার ঘুম আসছে না। তো যা তোর বইয়ের কাছে, তাও আমাকে একটু শান্তি দেই। তোর বোন রেগে আছে, কথা বলছে না, আমার ধারে কাছেও আসছে না। এই মুহূর্তে একটু তার সাথে দেখা করার ব্যবস্থা করে দে ভাই। কেমন সরল আবদার, বউকে কাছে পাওয়ার আকুলতা। সাইমনের বড় মায়া হলো, তবুও সে গম্ভীর কণ্ঠে শোধালো, এতে আমার লাভ কি? দ্রুত চাচা ডাক শুনতে পারবি, এটাই তোর লাভ। উদাস কণ্ঠে বলল সানাম চৌধুরী। যা শুনে সাইমন হেসে ফেলল, বলল, ধরফরিয়ে উঠিয়ে বিছানা ছাড়ল সানাম চৌধুরী। ভাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। আর এক মুহূর্ত রোমে দাঁড়িয়ে দেরি করল না সে, হাসি হাসি মুখে রোম ছাড়ল। সাইমন তৎক্ষণাৎ কল করল রাত্রিকে। রাত্রির সাথে সাথেই রিসিভ করল। সাইমন গম্ভীর মুখে বলল, আমায় এক কাপ কফি করে দেবুন, মাথাটা ধরেছে আজ। আমি ছাদে আছি এখন, কষ্ট করে একটু ওইখানে দিয়ে যাস। বলে চট করে কল কেটে দিল সাইমন। প্রত্যুত্তর করার সময় দেয়নি রাত্রিকে। রাত্রি অবাক হলো না, কেননা তার সাইমন ভাই এ কাজ নতুন করে না। ডিউটি করে রাত বিরেতে বাসায় আসলে তার কাছে কফির আবদার করে, কেননা রাত্রি খুব ভালো কফি বানাতে পারে। সাইমন ভাই খেয়ে তৃপ্তি পায়। তৎক্ষণাৎ রাত্রি সাবধানী পায়ে উঠে দাঁড়ালো। বাকিরা সবাই ঘুমিয়ে গেছে বোধহয়, তাই আর ওদের জাগালো না। কিন্তু হলো কি, পায়েল জেগেছিল। রাত্রিকে রুম থেকে বের হতে দেখে মৃদু কণ্ঠে বলল, এই কই যাচ্ছিস তুই? রাত্রি পিছনে ঘুরে আলতো হেসে বলল, আর বলো না, সাইমন ভাই ফোন করে কফি চাইলো এক মগ। আমি রান্নাঘরে যাচ্ছি আপু। আমি আসবো। অচেনা জায়গায় তুই একা একা ভয় পাবি না তো আবার? তোমার এখন কষ্ট করে উঠতে হবে না, তুমি ঘুমাও আপু,
আমার একদমই ভয় করছে না। পায়েল আর কিচ্ছুটি বলল না। আর এক মুহূর্ত সময় ব্যয় না করে রাত্রিপ্রিয়া চলে গেল রান্নাঘরে। পায়েল সেদিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ তার অবাধ্য মন একটুখানি ইচ্ছে জাগলো। তার খুব করে বলতে ইচ্ছে করল, সাইমন ভাইয়ের কফিটা আমি নিয়ে যাই রাত্রি। তুই যাসনি, তুই ঘুমিয়ে পড়।